সালটা 1893, চিকাগো সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে। সেই সময় স্বামী বিবেকানন্দ 1892 সালে সারা ভারত পরিক্রমা করে চলে আসেন এইখানে কন্যাকুমারীতে। হাটখোলা দত্তবাড়ির দুরন্ত কিশোর বিলে তখনও স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি। মোটে 29 বছর বয়সে দক্ষিণ ভারতের কন্যাকুমারী সমুদ্র তটে দাঁড়িয়ে তার ইচ্ছা হয়েছিল ভারতের মূল ভূখণ্ডের বাইরে থেকে তিনি সমগ্র ভারতবর্ষকে প্রত্যক্ষ করবেন এবং সেখানে বসে ধ্যান করবেন। যেমন ভাবা তেমনই কাজ। উত্তাল সমুদ্রের বিপজ্জনক পাথর কিংবা হাঙরের ভয়কে উপেক্ষা করে প্রায় 1500 ফুট সাঁতরে তিনি পৌঁছেছিলেন সমুদ্রের মাঝে একটি শিলাখণ্ডে। আজ আমি সেই কন্যাকুমারীতে দেখাবো খুব কম সময়ের মধ্যে কিভাবে কন্যাকুমারী এবং এর চারপাশটা ঘুরে দেখা সম্ভব। এছাড়াও কন্যাকুমারীতে থাকা, খাওয়া এবং বিবেকানন্দ রক নিয়ে এক বিশাল ঝামেলার সাক্ষী ছিলাম সেদিন। আর এই ঝামেলার জন্য কন্যাকুমারীর মূল আকর্ষণ বিবেকানন্দ রকেই হয়তো যাওয়া হতো না। এবারে দেখাবো ভিডিওতে, সঙ্গে থাকবেন। আমি 9:30-তে এসে যে অবস্থা দেখলাম, একটা বিশাল লম্বা লাইন। সেই লাইনের 10-15 হাজার লোক দাঁড়িয়ে আছে, রীতিমতো পুলিশের সাথে খণ্ডযুদ্ধ যাকে বলে সেরকম চলছে আর কি। আমার পেছনে থিরুভাল্লুভারের মূর্তি রয়েছে, পেছনে ঝকমক করছে আলো, আর তার পাশেই বিবেকানন্দ রক অন্ধকার। এটা হচ্ছে কন্যাকুমারী বিবেকানন্দ রকে ঢোকার লাইন, প্রায় 1 কিলোমিটার। এখান থেকে ঘাট 1 কিলোমিটার। কারণ আছে, এমনিতেই কন্যাকুমারী কিন্তু খুব ট্যুরিস্ট ডেস্টিনেশন, খুব একটা ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন। এছাড়াও আজকে কিন্তু এখানে লঞ্চ তাড়াতাড়ি চালু হয়ে গেছে, কারণ আজকে দুপুরের পর থেকে কিন্তু এই লঞ্চ সার্ভিস বন্ধ থাকবে, কারণ এখানে তামিলনাড়ুর চিফ মিনিস্টার মিস্টার স্ট্যালিন এখানে আসবেন, সেজন্য পুলিশ প্রোটেকশনও কিন্তু প্রচুর রয়েছে। যাই হোক, আমি এখানে 7:30টার সময় এসে দেখছি প্রায় 1 কিলোমিটারের মতন লাইন পড়ে গেছে। সেই লাইন মেনটেন করেই কিন্তু আমাকেও যেতে হবে। যাই হোক, চলুন। শান্ত শিষ্ট নির্জন সকালটা যে এরকম দুর্যোগের আকার নেবে ভাবতে পারা যায়নি। আগেই বলেছি আজকে তামিলনাড়ুর সিএমের আসার কথা কন্যাকুমারীর বিবেকানন্দ রক ও থিরুভাল্লুভারের মূর্তি যোগ করার জন্য ব্রিজের উদ্বোধন করতে। সেজন্যই দুপুর 1:30টার সময় মূল ভূখণ্ড থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার স্টিমার চলাচল বন্ধ হওয়ার কথা। আমি এখানে সকাল 7:30টার মধ্যেই চলে এসেছি এবং 9:30টার মধ্যে একদম প্রায় টিকিট কাউন্টারের কাছাকাছি চলে এসেছিলাম। সেই সময় হঠাৎ অ্যানাউন্সমেন্ট, বিবেকানন্দ রকে যাওয়ার লঞ্চের টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হলো। আপনারা লাইন ছেড়ে বেরিয়ে যান। লাইনে দাঁড়ানো সবাইকার মূল প্রশ্ন ছিল, টিকিটই যখন দেবে না তখন কেন লাইনে দাঁড় করানো হয়েছিল? লাইনে দাঁড়ানো 10-15 হাজার লোকের বিরক্তি সে সময় আছড়ে পড়েছিল শখানেক পুলিশের ওপর। সেই অবস্থাতেই ধৈর্য শক্তির পরিচয় দিয়ে আমি উপস্থিত হয়েছিলাম বিবেকানন্দ রকে। দেখেছেন ব্যাপারটা, বোঝার আছে কিন্তু। কন্যাকুমারীতে আজকে সিএম আসবেন, কিন্তু তার আগেই আমাদের কাছে প্রপার নোটিফিকেশনটা না থাকার জন্য বেশ খানিকটা আগে, মোটামুটি 10টা নাগাদ কিন্তু লঞ্চ ঘাট বন্ধ করে দেওয়া হয়, টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। আমরা আটকে যাই, সামনে ভীষণ একটা ক্যাওস তৈরি হয়, প্রচুর লোক প্রায় কেঁদে ফেলেছে। তা আমাদের কাছে যারা রয়েছেন তাদের মধ্যে সৌভাগ্যবান যে 11 জন ঢুকতে পেরেছি টিকিট কাউন্টার আসার আগে। ওই বাচ্চা ছেলেটা, এই বৌদি, এই দিদি, এই দাদা, বোন আর দাদা, এই 11 জন আমরা সব মিলিয়ে ভেতরে ঢুকতে পেরেছি এবং এখন আমরা লঞ্চের দিকে। অনেক মারপিট দাঙ্গা হাঙ্গামার পর অবশেষে লঞ্চে উঠলাম এবং লঞ্চও ছেড়ে দিল।
ভারতের দক্ষিণ প্রান্তের শেষ বিন্দু কন্যাকুমারী থেকে বিবেকানন্দ রকে আসতে আপনাকে সাগর পেরোতে হবে। তার জন্য অবশ্য ফেরি সার্ভিসের ব্যবস্থা রয়েছে। 75 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে উঠতে হবে ফেরিতে। এই পথেই স্বামীজি সাঁতরে ওই পাথর খণ্ডের ওপর বসে ধ্যানস্থ হয়েছিলেন। দিগন্ত বিস্তৃত সমুদ্র, তার মধ্যে এক খণ্ড পাথর, তার ওপরেই বিবেকানন্দ রক মেমোরিয়াল। আমি যাচ্ছি এখন সেখানেই। আমার সাথে স্টিমারের সমস্ত যাত্রীর গন্তব্যস্থল সেই একই। এই অনির্বচনীয় সৌন্দর্যকে মনের সাথে ফোনেও ধরে রাখতে চাইছেন বাচ্চা থেকে বুড়ো সকলে। এই ভারতের মহামানবের সাগর তীরে সালটা 1893, চিকাগো সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে। সেই সময় স্বামী বিবেকানন্দ 1892 সালে সারা ভারত পরিক্রমা করে চলে আসেন এইখানে কন্যাকুমারীতে। আমিও এসেছি এখন সেই কন্যাকুমারীতে। গায়ে কাঁটা দিচ্ছে, যেসব ঘটনা ফেস করে ফিরলাম, সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। হয়তো আজকে এখানে আসাই হতো না। আমার পেছনেই রয়েছে ভারতের ভূখণ্ড, একদম অন্তিম ভূখণ্ড, আর এটা ভূখণ্ড থেকে বেশ কিছুটা এগিয়ে এসে একটা রক, বিবেকানন্দ রক। বিবেকানন্দ রক মেমোরিয়ালে উঠতে হলে আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে প্রচুর লোক বিবেকানন্দ রকের ইতিহাস না জেনেই সমুদ্রের মাঝে পাথরের ওপর চাপতে আসেন। জুতো খুলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। দুটো প্রাথমিক মণ্ডপ রয়েছে এই বিবেকানন্দ রকে। শ্রীপাদ মণ্ডপম আমার পেছনেই, আর এটা হচ্ছে সভা মণ্ডপম। বিবেকানন্দ রক দুটি তলায় বিভক্ত। একতলাটি অজন্তার গুহার মতন, দোতলাটি বেলুর মঠের মতন। মন্দিরটি অনেকগুলো অংশে বিভক্ত: মুখমণ্ডপম, সভামণ্ডপম, শ্রীপাদ মণ্ডপম এবং ধ্যান মণ্ডপম। এই পাদ মণ্ডপমের ভেতরে দেবীর, অর্থাৎ কন্যাকুমারী দেবীর মানে পায়ের ছাপ রয়েছে। একটা পাথর রয়েছে, সেটাকেই পায়ের ছাপের আকার দেওয়া রয়েছে। আর এখানে বসেই কিন্তু স্বামী বিবেকানন্দ এদিকে তাকিয়েই কিন্তু তপস্যা করেছিলেন। আর যে দিকটায় উনি বসেছিলেন সেটা হচ্ছে কিন্তু এই দিকটা, এটা হচ্ছে সভা মণ্ডপম। শ্রীপাদ মণ্ডপমের প্রতিটা দিক 71 ফুট 10 ইঞ্চি করে লম্বা। কালো গ্রানাইট পাথরের তামিল স্থাপত্যে নির্মিত শ্রীপাদ মণ্ডপম আপনার চোখ টেনে নেবে। আমার ঠিক পেছনেই রয়েছে তামিল কবি সেন্ট থিরুভাল্লুভারের মূর্তি। এটা বিবেকানন্দ রক থেকে দেখা যেত এবং সবাই তাই দেখেছেন। এখন আজকের দিনে এই যে পেছনের যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা বিবেকানন্দ রকের সাথে থিরুভাল্লুভারের যে মূর্তির সংযোগ স্থাপন করতে চলেছে। এবং স্ট্যালিন অর্থাৎ আমাদের তামিলনাড়ুর চিফ মিনিস্টার আজকেই এটা উদ্বোধন করতে আসছেন, সেই জন্যই কিন্তু এই সিকিউরিটি। আজকে একটা যুগের সন্ধিক্ষণে 1970 সালে এই 2 সেপ্টেম্বর এই মেমোরিয়ালের উদ্বোধন করেছিলেন ভিবি গিরি আর তখনকার চিফ মিনিস্টার এম করুণানিধি। আজকে এম করুণানিধির ছেলে স্ট্যালিন কিন্তু থারুভাল্লুভারের যে মূর্তি, এইখান থেকে তার যে কানেকশন, সেটার উদ্বোধন করতে চলেছে। আর ইভেঞ্চুয়ালি সেই ডেটেই আমি এখানে। সিঁড়ি দিয়ে উঠে পড়লাম শ্রী সভা মণ্ডপমে। এখানে শ্রীপাদ মণ্ডপমের দিকে মুখ করে দণ্ডায়মান স্বামীজির একটি অনিন্দ সুন্দর ব্রোঞ্জ মূর্তি রয়েছে। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি তুমুল হাওয়া দিচ্ছে, আর সন্ধেবেলা এখানটা আসলে তো কোনো কথাই হবে না। আমি সাজেস্ট করব সবাইকে সন্ধেবেলার দিকটা আসতে। যাই হোক, আমার এই ডান দিকটা, এই পেছন দিকটা, এদিকটা হচ্ছে আরব সাগর, অ্যারেবিয়ান সি। এই পেছন দিকটা এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, আর ওদিকটা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আর এটা তো দেখতেই পাচ্ছেন সভা মণ্ডপম। এই জায়গাতে বসে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন শিকাগো মহাসভায় যাবার আগে। আর 1971 সালে একনাথ রানাডের উদ্যোগে বিবেকানন্দ রক প্রতিষ্ঠা হয়। দোতলায় যে মন্দিরে দণ্ডায়মান স্বামীজির মূর্তি রয়েছে, সেই মন্দিরেই রয়েছে 5টি শিখর। চারিদিকে 4টি, মাঝখানে একটি। মাঝেরটি সবচেয়ে বড় এবং উঁচু। সাগরে চলাচলকারী জাহাজ থেকেও সেটি দেখা যায়। বেলুর মঠের মতন দেখতে এই মন্দিরের ভারতীয় শিল্পশাস্ত্রেরও প্রচুর প্রভাব রয়েছে। সেই সময় মাদুরাই এবং রাজস্থান থেকে পাথর এনে এই মন্দির তৈরি করা হয়। শুনলে অবাক হবেন, এই মন্দিরের বেশিরভাগ খরচ বহন করেছেন সারা ভারতের সাধারণ মানুষ।
সেই সময় মন্দির তৈরির জন্য 1 টাকা পর্যন্ত দান গ্রহণ করা হয়েছিল। বুক স্টলের ঠিক পেছনেই রয়েছে ধ্যান মণ্ডপম। আলো থেকে এই মেডিটেশন হলে আপনি প্রবেশ করলেই অন্ধকারে চোখ ধাঁধিয়ে যাবে। শুধুমাত্র চোখে পড়বে ওম লেখা এবং ওঙ্কার ধ্বনি। আমার সঙ্গে রয়েছেন পাভেল সরকার, উনি এনটিপিসিতে আছেন ফারাক্কাতে। তা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, রাস্তায় আস্তে আস্তে প্রচুর মারপিট করে কিন্তু আমরা এসছি গোটা 11 জনের মতো, স্পেশাল পারমিশন বাই ডিএসপি অফ কন্যাকুমারী। তা এতখানি মানে এদের যারা কন্যাকুমারী যারা বোট সার্ভিস যারা, তারা কিন্তু ডিএসপির পারমিশনও মানছে না। আমাদের সেই ঘটনার সাক্ষী থাকতে হয়েছে। বলুন আপনি একটুখানি কীরকম, আপনি কটার সময় এসেছিলেন? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কোবালামে ছিলাম। কোবালাম থেকে কালকে আমি খবর নিয়েছিলাম 12টা অবধি খোলা থাকবে। সেই অনুসারে আমি সকাল 7:30টার সময় ওখান থেকে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখানে 9:30 অবধি পৌঁছে গেছিলাম, কিন্তু তারপরে এখানে এসে 10:45টার সময় যা দেখলাম, এখানে 7:30-তে লাইন দিয়েছি, আপনাদের আমি ভিডিওতে বলেছি। আমি 9:30-তে এসে যে অবস্থা দেখলাম, একটা বিশাল লম্বা লাইন। সেই লাইনের 10-15 হাজার লোক দাঁড়িয়ে আছে, রীতিমতো পুলিশের সাথে খণ্ডযুদ্ধ যাকে বলে সেরকম চলছে আর কি, রামায়ণের যুদ্ধ টাইপের। তো তারপরে আমরা বলে রাখি, আমি 7:30 থেকে লাইনে দাঁড়িয়ে 10টা অবধি প্রায় হয়তো আর গোটা 20 ফুট ডিস্টেন্স ছিল, এতখানি চলে এসেছিলাম। সেই সময় লাইন কিন্তু ক্লোজ করে দেওয়া হয়, বলা হয় যে না আর যাওয়া যাবে না। হঠাৎ মানে উইদিন 5 to 10 মিনিটসের অ্যানাউন্সমেন্ট, তারপরে কিন্তু চেঁচামেচি হইচই। তারপর দাদা বলতে ওই 15,000-এর মধ্যে মনে হয় আমরা 11 জনই শুধু আশা ছাড়িনি। 15,000-এর মধ্যে বাকি সবাই চলে গেছে। আমরা 11 জন ওখানে দাঁড়িয়ে থেকে পুলিশের সাথে বার্গেনিং করছিলাম, বলছিলাম কলকাতা থেকে এসেছি। আমি আজকে বিবেকানন্দ রকে দাঁড়িয়ে বলছি, রামকৃষ্ণদেব যে কথাটা বলে গেছেন, যে সয় সে রয়, এই ওনার সুযোগ্য শিষ্যর এই জায়গাতে এসে কিন্তু সেই কথাটাই কিন্তু আজকে বাস্তবায়িত হলো। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছেন। তারপরে 11 জন যথাসাধ্য পুলিশের সাথে কথা বলে শেষ পর্যন্ত আমরা স্পেশাল পারমিশন একটা জোগাড় করে তারপরে আমরা এন্ট্রি করেছি। আমাদের 11 জনের টিকিট হয়েছে বাই 300 টাকা করে নিয়েছে প্রত্যেকের কাছ থেকে। একটা অপশন আছে, আপনারা এখানে আসলে বুঝতে পারবেন, এমনিতে 75 করে। আমাদের 11 জনের টিকিট একসাথে হয়েছে এবং সেই একটা স্পেশাল পারমিশনের একটা চিরকুট টাইপের জিনিস দিয়ে কিন্তু আমরা ভেতরে এন্ট্রি নিয়েছি। তবে একটা কথা বলবো, এত কষ্ট করে যে আমরা এসছি এবং আসার পরে এখানে যা দেখছি সিনারি, তাতে আসাটা ফুল সার্থক। সকাল ভোর 5টার সময় যদি লাইনে দিয়ে 10টার সময় ঢুকতাম, তাও মনে হচ্ছে যে আসাটা একদম সার্থক। আসলে এটাই হচ্ছে সবুরে মেয়া ফলে, যেটা সেই জিনিসটাই আজকে ঘটেছে। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো কন্যাকুমারীটা ঘুরে দেখাবো। আজকের লড়াইটা ছিল অনবদ্য এবং লড়াইয়ের পর যে সাকসেসটা, এটা তো মানে আমি এখনো ভেবে উঠতে পারছি না। আমি এখন কন্যাকুমারীর পূর্ণ তীর্থে দাঁড়িয়ে রয়েছি। সঙ্গে থাকুন। আজকে এখানে যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন, সেজন্য দুপুর 1টার মধ্যেই বিবেকানন্দ রক ফাঁকা করে দেওয়ার কথা। এই 12:30 পৌনে 1টার মধ্যেই বিবেকানন্দ রক বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। অথচ আজকেই এখানে গিজগিজে ভিড় হওয়ার কথা ছিল। যাই হোক, ফেরার জন্য লঞ্চের লাইনে দাঁড়িয়ে পড়লাম। পাবলিককে নিয়ে যাওয়ার জন্য খুব সম্ভবত এটাই শেষ ফেরি সার্ভিস। এই বিবেকানন্দ রকে যাওয়া এবং এখান থেকে ফেরার সময় একটা কথা আপনার বারবার মনে পড়বে। 1892 সালের 25শে ডিসেম্বর স্বামীজি সাঁদেরে ভারতের মূল ভূখণ্ড থেকে এতটা রাস্তা গিয়ে ওই পাথর খণ্ডটির ওপর বসে 3 দিন কোনো খাবার বা জল স্পর্শ না করে কীভাবে ধ্যানমগ্ন ছিলেন। শুধু তাই নয়, এর পরের 9 বছরের মধ্যে সারা পৃথিবীতে তিনি এমন সাড়া ফেলে দিয়েছিলেন যা আজ পর্যন্ত প্রচণ্ড রকম প্রাসঙ্গিক। বিবেকানন্দ রকের ফেরি সার্ভিসে যাবার ঘাটের একদম সামনেই রয়েছে কুমারী আম্মা অর্থাৎ কন্যাকুমারী মন্দির। এনার নামেই এই এলাকার নাম কন্যাকুমারী। আমার পেছনেই রয়েছে কুমারী আম্মা টেম্পল বা কন্যাকুমারী টেম্পল। তা এই মন্দির কিন্তু মন্দিরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, সেজন্য আমি দেখাতে পারবো না। তবে এই মন্দিরে ঢুকতে গেলে খালি গায়ে ঢুকতে হয়। পুরাণকালে স্বয়ং পার্বতী বানাসুরকে বধ করার জন্য আবির্ভূতা হয়েছিলেন কুমারী মূর্তিতে। মহাদেবকে স্বামী রূপে পাওয়ার উদ্দেশ্যে তিনি এখানে বসেছিলেন তপস্যায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে একটু দেখবেন নাকি? আসলে বিবেকানন্দ রক কুমারী আম্মা মন্দির দর্শন করে আমার ইচ্ছে ছিল হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে সুচিন্দ্রম মন্দির এবং পদ্মনাভপুরম দর্শন। হোটেলে রাস্তা ধরতেই দেখি ব্যারিকেড, বিশাল কনভয় নিয়ে ঢুকছেন সিএম। পাঁচ মিনিটের হাঁটা পথে হোটেল।
কন্যাকুমারী সমুদ্র তট এবং একে ঘিরে হোটেলের কোনো কমতি নেই। তাদের মধ্যে 2-4টের ফোন নাম্বার দিয়ে দিলাম। এদের ভাড়া মোটামুটি 1,500 থেকে 3,000 টাকার মধ্যে, তবে সিজন অনুযায়ী রেট কম বেশি অবশ্যই হয়। খাওয়া দাওয়া সেরে বিকেলে অটো নিয়ে চলে এলাম সুচিন্দ্রম মন্দিরে। অটো থেকে নেমে দেখি বিশাল এক তোরণদ্বার। এটা ক্রস করে কিছুটা এগোতেই শুরু হয়ে গেল লাইন। এর শেষ হয়েছে একদম মন্দিরে গিয়ে। দক্ষিণের মন্দিরগুলোর একটা বিশেষত্ব হচ্ছে তাদের প্রত্যেকের রয়েছে গোপুরম, অর্থাৎ বিশাল লম্বা কারুকার্য সমেত মন্দিরের চূড়ো, সঙ্গে একটা বড় জলাশয়। আকাশ কালো করে আসছে দেখে আমি পা চালালাম মন্দিরের ভেতরে। সুচিন্দ্রম মন্দিরের আর এক নাম থানু মালাইয়ান মন্দির। তামিলনাড়ুতে থানু মানে মহেশ, মাল মানে বিষ্ণু এবং আইয়ান মানে ব্রহ্মা, অর্থাৎ এটি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মন্দির। কথিত আছে মহাদেব কুমারী আম্মার তপস্যায় তুষ্ট হয়ে যখন দক্ষিণের সমুদ্রের তটের দিকে যাচ্ছিলেন, সেই সময় নারদের ছল চাতুরিতে মহাদেব বিভ্রান্ত হন এবং এই জায়গাতেই অবস্থান করেন। সকালে কিন্তু রোদ ছিল আর বেলায় আকাশ কালো করে বৃষ্টি। আমি রয়েছি এখন সুচন্দ্রম টেম্পলের সামনে। এটা হচ্ছে কন্যাকুমারী থেকে 13 কিলোমিটার দূরে। লোকাল ফেস্টিভ্যাল চলছে একটা, প্রচুর ভিড় রয়েছে, লাইনও দেখছি বিশাল। ভেতরের মন্দিরের ভেতরে ঢুকে ফটো তোলা তো অ্যালাউ নয়, ছেড়ে দিন। ছেলেরা মন্দিরের ভেতরে ঢুকতে গেলে ওপরের কোনো শার্ট বা গেঞ্জি পরে ঢোকা চলবে না, খালি গায়ে ঢুকতে হবে। মন্দিরে ঢুকতে বিশাল সিলিং এবং থামগুলোর ওপরে অত্যাশ্চর্য শিল্পকর্ম ও ফুলের সাজ আপনাকে মুগ্ধ করবে। এ মন্দিরেই আছেন 25 ফুট লম্বা হনুমান। পার্বতী, লক্ষ্মী ও সরস্বতীও রয়েছেন এই মন্দিরে। নবদম্পতিরা বিয়ের পরে এখানে আসেন তাদের সংসার জীবনে শান্তি ও সমৃদ্ধির জন্য। সুচিন্দ্রম মন্দিরের সামনে থেকেই পেয়ে গেলাম বাস। এই বাসে করে চলে এলাম নাগেরকোয়েল। সেখান থেকে অটো কিংবা বাসে করে যাবার ইচ্ছা পদ্মনাভপুরম। আমি এখন রয়েছি নাগেরকোয়েল বাস স্ট্যান্ডে, তাই নাগেরকোয়েল বাস স্ট্যান্ড থেকে পদ্মনাভপুরম যাব। তা বাসটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু এর সঙ্গে আরও একটা কিছু বলছে, সেটা না বুঝতে পারছি আমি, না বুঝতে পারছে ওরা। যাই হোক, দেখা যাক কী করা যায়। হঠাৎ করে পদ্মনাভপুরম চলে আসার জন্য এর ডিটেলসটা আমার নেওয়া হয়নি। এই নাগেরকোয়েল বাস স্ট্যান্ডে এসে জানলাম পদ্মনাভপুরম সোমবার দিন বন্ধ থাকে, আর আমি এখানে এসেছি সেই সোমবারেই। পদ্মনাভপুরম মূলত ত্রাভাঙ্কুর রাজ্যের রাজধানী, আর রাজারা থাকতেন এই রাজপ্রাসাদে। সুন্দর কাঠের তৈরি এই রাজপ্রাসাদে ঢোকার টিকিট 50 টাকা। এবারের মতন পদ্মনাভপুরম আমার ভাগ্যে নেই। মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল। খারাপ হওয়া মনকে চাঙ্গা করতে ভালো খাবারের জুড়ি নেই। আবার বাসে করে চলে এলাম কন্যাকুমারীতে। সন্ধেবেলা মাছ ভাজা আর সমুদ্রের ঠান্ডা হাওয়া খেলেই যেন দীঘার কথা মনে পড়ে যায়। বিশ্বাস করুন, সেরকমই লাগছে এই জায়গাটা। সাউথ ইন্ডিয়া এলাম, অথচ ধোসার ভিডিও আপনাদের এখনো দেখানো হয়নি। সেজন্য ধোসার ভিডিও নিয়ে আমি আজ কন্যাকুমারীতে। তা যাই হোক, তা খিদে পেয়েছিল সন্ধ্যেবেলা, সেই জন্যই কন্যাকুমারী যে কুমারী আম্মার যে টেম্পল আছে তার সামনেই একটা কন্টেনার কন্টেনার নেই। যাই হোক, তা সেই জন্যই ধোসা খাওয়া। আর আমার একটু ক্রাঞ্চি খাবার খেতে ভালোবাসি। মশলা ধোসা দিলে কি হয়, ক্রাঞ্চিনেসটা একটুখানি নষ্ট হয়ে যায়, কিন্তু উইদাউট মশলা প্লেন ধোসাতে কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকে। আর এটা ঘি ধোসা।
কেরলেও খেয়েছিলাম ধোসা, তামিলনাড়ুতে টকের ভাবটা একটুখানি বেশি, বাট টেস্টফুল। খাওয়া দাওয়ার পর সমুদ্রের হাওয়া খাওয়ার লোভ সামলাতে পারলাম না, দুপা হেঁটেই চলে এলাম সমুদ্রের ধারে। এখানে রয়েছে গান্ধী মণ্ডপম। একধারে কুমারী আম্মা টেম্পল, অন্য ধারটা বেশ কিছুটা বড় বাঁধানো জায়গা। সেখানে রীতিমতো ছোটখাটো মেলা বসে গেছে। আমি সিঁড়ি দিয়ে নেমে পড়লাম সমুদ্রের ধারে। বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারেই বসে রইলাম। হয়তো এখানেই কোনো একদিন স্বামীজি এসে বসেছিলেন। তখন অবশ্য কোনো ঘাট ছিল না। দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, আর সে বিবেকানন্দ রককে একটা ব্রিজের সাহায্যে যুক্ত করা হয়েছে থিরুভাল্লুভারের মূর্তির সাথে। পুরো ব্যাপারটাই আলো দিয়ে সাজানো হয়েছে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। আমি এখন রয়েছি কন্যাকুমারীর বিচে। আমার পেছনে বিবেকানন্দ রক আর থিরুভাল্লুভারের যে মূর্তি রয়েছে সেটা। আজকে এই মূর্তিরই উদ্বোধন হলো, এই লাইট শোয়ের। আর পেছনে যে ব্রিজটা রয়েছে সেটারও উদ্বোধন হলো, যেটা বিবেকানন্দ রকের সাথে যুক্ত হলো। পেছনে ঝকমক করছে আলো, আর তার পাশেই বিবেকানন্দ রক, অন্ধকার। যিনি সারা পৃথিবীকে আলো দিয়েছেন, আমার মনে হয় তার আলাদা করে আলো দেওয়ার বা তাকে আলাদা করে আলোকিত করার কোনো দরকার নেই। এটা আমি প্রতিবাদ হিসেবেই বলুন, খারাপ লাগা থেকেই বলুন, যাই বলুন সেটাই বললাম। আপনাদের মতামত কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কন্যাকুমারী সম্পর্কে আজকে এটুকুই। পরের পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি। আমি এখন ধনুষ্কটি।